মাধ্যমিক এবিটি 2025 এর কমপ্লিট সলিউশন 23 নম্বর পেজের সেটটা চলছিল আমাদের। আগের যেসব ভিডিওগুলো আছে সেগুলোতে ত্রিকোণমিতি অবধি কমপ্লিট করানো হয়েছে। এবার 14 নম্বরের পরিমিতির কোশ্চেনগুলো দেখা যাক। প্রথম কোশ্চেনে বলেছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চৌআকৃতি নলের বহির্ব্যাসের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করে দিয়েছে। আমাদের শুধু ফর্মুলা লিখে দৈর্ঘ্যটা ধরে নিতে হবে, তাহলেই কমপ্লিট। তাহলে প্রথমে লিখে নিচ্ছি, ধরি নলের দৈর্ঘ্য এইচ। এখানে সব সেন্টিমিটারে ছিল, তাহলে এখানে লিখব। তাহলে বহির্ব্যাসার্ধ বলেছে। বহির্ব্যাসার্ধ এখানে 5 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বহির্ব্যাসার্ধ 4, 5 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা কি হয় বেড়ায় সেটা একবার দেখে নাও। তাহলে যদি একটা লম্বিতকার চোঙ হয়, নিরেট চোঙ যদি হয়, তাহলে নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বাইরের তলটা, এই তলটার ক্ষেত্রফল বের করি, যার ক্ষেত্র হচ্ছে 2 পাই আর, এবং উপরের তলটা দুবার আছে, উপর এবং নিচে, তো সেটার ক্ষেত্রফল হয় হচ্ছে 2 পাই আর এইচ। অ্যাকচুয়ালি 2 পাই আর এইচ, আর উপর এবং নিচের ক্ষেত্রফলটা হয় পাই আর স্কোয়ার। উপরটা ক্ষেত্রফল শুধু পাই আর স্কোয়ার, যেহেতু উপর এবং নিচে দুটোই এরকম বৃত্তাকার তল আছে, তার জন্য এদের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার করে দুবার লিখতে হয়, তার জন্য 2 পাই আর স্কোয়ার। তাহলে এখানেও একইভাবে যে উপরের তল এবং নিচের তল থাকবে ফাঁপার ক্ষেত্রে। ফাঁপা যদি হয় চোঙটা, তাহলে উপরে এরকম একটা তল আছে, একরকমভাবে নিচেও এরকম একটা তল আছে, কিন্তু তলটা ফাঁপা। তাহলে ফাঁপা থাকার জন্য বাইরের যে বৃত্ত আছে তার ক্ষেত্রফলটা বের করব এবং ভেতরের বৃত্ত থেকে বাদ দিয়ে দেবো। তাহলে সেটা মানে বোঝায় যে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2 পাই স্মল আর স্কোয়ার। 2 পাই কমন নিলে হবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার হবে। একই রকমভাবে এখানটায় ভেতরের তল এবং বাইরে দুটো তল আছে, কিন্তু সমতল ক্ষেত্রফলের বের করার সময় ভেতরের তল এবং বাইরের তল বিয়োগ হয় না, বরঞ্চ যোগ হয়ে যায়। তাহলে বাইরের তলের ক্ষেত্রফল ছিল 2 পাই আর এইচ, তাহলে ভেতরের তলের ক্ষেত্রফলও, যদি ব্যাসার্ধটা যেহেতু ছোট, তার জন্য হচ্ছে স্মল আর যদি ধরি ভেতরের ব্যাসার্ধটা, তাহলে ভেতরের তলটাও 2 পাই আর এইচ হবে এবং বাইরের তলটা হবে হচ্ছে গিয়ে 2 পাই ক্যাপিটাল আর এইচ। পাই ক্যাপিটাল আর এইচ, এইচটা স্মলই থাকবে। তাহলে এই তিনটাকে যদি যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো সমগ্র তলের ক্ষেত্রফল। এখানেও দেখো যে 2 পাই আর এইচটা কমন চলে আসছে উপর নিচ থেকে। তো আমি এখানে লিখবো ফার্স্টে 2 পাই এইচ, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর একটা হয়ে গেল, প্লাস হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তো এই টোটালটা মানে হচ্ছে গিয়ে 1188। তো আমি এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, আর এবং এইচ এর মান তো জানা নেই, দুটো আর এর মান বসিয়ে দেবো এখানে। তাহলে 2 পাই এইচ 5 প্লাস 4 প্লাস পাই 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে 2 পাই এইচ ইন্টু 9, 5 স্কোয়ার গেলো 25 আর 4 স্কোয়ার গেলো 16, 25 থেকে 16 বাদ দিলেও 9 হয়। 2 পাই ইন্টু 9, তাহলে 2 পাই আর 9 কমন চলে আসছে, পাই আর 9, তার 9 দুগুণ 18, তো একবার 18 লেখা যেতে পারে। তাহলে 18 পাই যদি একবারে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে হচ্ছে এইচ প্লাস 1 পড়ে থাকবে। এখান থেকে 18 পাই পুরোটাই চলে আসছে, মানে এখানে 1 পড়ে থাকছে। তো শর্ত অনুসারে লিখবো এবার। তো শর্ত অনুসারে 18 পাই ইন্টু এইচ প্লাস 1, 1188। 18 পাই ডান দিকে নিয়ে গিয়ে ভাগ করে দেবো, এইচ প্লাস 1 সমান 1188। পায়ের মানটা যদি বসাই তাহলে 22/7, তাহলে 22/7 হওয়ার জন্য 22টা বসবে নিচে, 7টা যাবে উপরে, আর 18টা উপরে ছিল, তাহলে 18টা আসবে। তাহলে আমি যদি 11 দিয়ে ভাগ করি, 11 দুগুণ 22, 11 দিয়ে এটাকে ভাগ করলে 11 কে 11, 8 11 88, 18 18 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 8 এবং 108, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6।
তাহলে h+1 = 3 আর 7 গুণ করলে 21, h সমান 21 থেকে একবার দিলে 20, তাহলে h এর মান 20 বেরিয়ে গেল। আমাদের যে নলের উচ্চতা বা নলের দৈর্ঘ্য এটাই আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ঠিক আগের গোলকের অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সংখ্যা অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এটা একদম বইয়ের কোশ্চেন। তো আমি এটা আর সলিউশন করাচ্ছি না। কারণ এটা তোমাদের বইয়ে অলরেডি করানো আছে। মানে বইয়ে করানো নেই কিন্তু বইয়ে কোশ্চেনটা আছে। আর আশা করি বেশিরভাগ স্টুডেন্টই এই কোশ্চেনটা স্কিপ করবে। তো তার জন্য আমি আরো বেশি করে করাচ্ছি না। তারপরে কোশ্চেন ৩ নম্বর কোশ্চেনটাও বইয়ের একদম সহজ কোশ্চেন। অঙ্ক চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। এটাকে আমি করাচ্ছি না। তারপর চলে সরাসরি ১৫ নম্বর কোশ্চেন। যদি কারোর মনে হয় যে এই কোশ্চেনটার সলিউশন আমার কাছে দেখতে চাও, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতেও করানো আছে সেখান থেকে নিতে পারো। বা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই সলিউশন চাও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটা সলিউশন করে দেব। এই ১৫ নম্বর কোশ্চেনে চলে আসো। ১৫ নম্বর কোশ্চেনে বলেছে গড় বের করতে। তো এখানেও আমি ওজাইভ অঙ্কন যেটা আছে, ওজাইভ অঙ্কনটা পুরোপুরি বাদ দিয়ে দেব। ওজাইভ অঙ্কনটা এখানে করাবো না। গড় এবং মধ্যমার কোশ্চেন দুটোই করাবো। তাহলে ১ম এ যে গড় কোশ্চেনটা বলেছে, সেখানে হচ্ছে গিয়ে শ্রেণী এবং নম্বর দেওয়া আছে। নম্বরটা অ্যাকচুয়ালি শ্রেণী। এটা ১ম এ লিখছি শ্রেণী। শ্রেণী একটা ঘর। তারপরে আমাকে বের করতে হবে মধ্যমা। মধ্যমার জন্য একটা ঘর। তারপর হচ্ছে গিয়ে পরিসংখ্যা দেওয়া আছে। ছাত্রের সংখ্যা দেওয়া আছে, তাহলে সেটা পরিসংখ্যা। এই ৩ টেতে আগে লিখি, তারপরে বাকি দেখছি আর কি প্রয়োজন আছে। তাহলে শ্রেণী ১ম এ ১ থেকে ৪, ১ থেকে ৪, তারপরে ৪ থেকে ৯, ৯ থেকে ১৬ আর ১৬ থেকে ১৭। তাহলে এখানে শ্রেণীটা খেয়াল করো যে শ্রেণীর মধ্যেকার যে গ্যাপ আছে সেটা ইকুইডিস্টেন্স না। মানে শ্রেণী দৈর্ঘ্য সব সমান নয়। তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান নয়, মধ্যমা বের করার জন্য উচ্চ এবং নিম্ন সীমা দুটোকে যোগ করব। ১ আর ৪ কে যোগ করব, দিয়ে ২ দিয়ে ভাগ করে দেব। ৪ আর ১ যোগ করলে ৫, ৫ কে ২ দিয়ে ভাগ করলে ২.৫। ৯ আর ৪ ১৩, ১৩ অর্ধেক করলে হবে 6.5। ১৬ আর ৯ ২৫, ২৫ অর্ধেক করলে ১২.৫। ১৭ আর ১৬ যোগ করলে হবে ৩৩, ৩৩ অর্ধেক করলে হবে হচ্ছে ১৬.৫। পরিসংখ্যা উপর থেকে নিচে দেখো ৬, ১২, ২৬, ১২, ২৬, ২০। তাহলে এখানে শুধু পরিসংখ্যা আছে, এটা ক্রমযোজিক পরিসংখ্যা নয়। তাহলে এবার মধ্যমা যেগুলো দেওয়া আছে, মধ্যমাগুলো হচ্ছে আমার xi আর পরিসংখ্যাটা হচ্ছে আমার fi। তো নিচে সামেশন অফ fi টা বের করে নিচ্ছি আগেই। সামেশন অফ fi টা কোশ্চেনে বলা আছে ৬৪। এবার xi fi বের করার আগে আমি এখানে di টা বের করে নিচ্ছি। di টা বের করে নিচ্ছি এই কারণেই, কারণ এখানে ১২.৫ মানটার সঙ্গে ২৬ গুণ করতে গেলে বড় হবে, সময় লাগবে বেশি। তাই di টা বের করে নিচ্ছি। কারণ যেকোনো পদ্ধতিতে করতে বলেছে এখানে। তাহলে এটাকে a ধরে নিলাম। তাহলে আমার এটা হচ্ছে xi মাইনাস a। তাহলে ১২.৫ থেকে 2.5 বাদ দিলে হবে হচ্ছে -১০। যদি ৬.৫ বাদ দিই তাহলে হবে -৬, এটা 0। আর তারপরে ১৬.৫ যদি বাদ দিই তাহলে শুধু হবে ৪। তাহলে আমি বের করব এখান থেকে FIDI। FIDI FIDI হচ্ছে গিয়ে ৬.-৬০, ৬ এবং ৭২, 0, এটা হচ্ছে ৮০। তাহলে আমাকে বের করতে হচ্ছে সামেশন অফ FIDI। তাহলে ৭২ থেকে ৮০ যদি বাদ দিই তাহলে ৮, আর ৬০ থেকে যদি ৮ বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে ৫২। -৫২ হচ্ছে এখানে আর FIDI। তাহলে এবার সরাসরি এখানে কল্পিত গড়ের ফর্মুলা এখানে এপ্লাই করব। তাহলে কল্পিত গড় আমার এখানে x বার সমান বের করছি a প্লাস সামেশন অফ FIDI বাই সামেশন ফাই। তাহলে এর মানটা এখানে হচ্ছে ১২.৫ প্লাস FIDI এর মান হচ্ছে গিয়ে -50 আর FI টা হচ্ছে এখানে তাহলে ৪ দিয়ে উপর নিচে কেটে যাবে দেখতে পাচ্ছি এখানে। তাহলে ১২.৫ মাইনাস ৪ দিয়ে কাটলে ৪ তেরং ৫২ আর ৪ দিয়ে কাটলে ৪ ষোলং ৬৪ হলো।
তাহলে 13 কে 16 দিয়ে ভাগ করতে হবে এখানে। দশমিক 0 পেয়ে যাবো। তাহলে 9 ষোল 144 বেশি হচ্ছে। তাহলে আমাকে কম দিতে হবে। 8 ষোলং 128 নামছে আমার 2, 16 একে 16 তাহলে 8.81 আসছে। তাহলে 12.5 মাইনাস 0.81 তাহলে যদি এখানে বিয়োগ করা হয় 12.5 তারপর সেটা 0 লিখবে। 0.81 লিখবে দিয়ে বিয়োগ করে দাও 9, 8 একে 9, 6, 11 তাহলে 11.69 প্রায়। প্রায় কথাটা অবশ্যই লিখবে। কারণ সব মানগুলো এক্সাক্ট নাও হতে পারে। এখানে এটা প্রায় এক্সাক্ট মানই বেরিয়েছে। তো প্রায় লেখাটা লিখলেও হয়, না লিখলেও হয়। তো আমি এখানে লিখে দিলাম প্রায়। আমার যে মানে গড় বের করতে হবে তাহলে গড়টা হচ্ছে 11.6 হচ্ছে আমাদের আনসার। রাফ ওয়ার্কটা আমি এখানেই করেছি। তোমরা যখন পরীক্ষায় করবে তখন রাফ ওয়ার্কের আগে উপরে রাফ লিখে দেবে এবং খাতার ডান দিকে রাফ করতে পারো। কোনো সমস্যা নেই। তারপরে 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে মধ্যমা বের করতে। তাহলে এখানে শ্রেণীসীমা এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে শ্রেণীসীমাগুলো লিখছি এক করে। শ্রেণীসীমা প্রথমে আছে 10 থেকে 15 থেকে 10 আছে প্রথমে। 15 থেকে 10, 10 থেকে 30 থেকে 60, 60 থেকে 70 থেকে 90 আর নেই। আর পরিসংখ্যা দেওয়া আছে 15, 25, 30, 4, 10 আর এরপরে আমাদের পরিসংখ্যা এখন আমাদের পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথমে আছে 15 তাহলে প্রথমটা 15 বসে হবে। তারপরে 15 আর 25 যোগ করতে হবে। 15 আর 25 যোগ করলে আর 5 এ 40, 40 হবে এটা। 40 আর 30 যোগ করলে 70, 70 আর 4 এ হবে 74, 74 আর 10 এ 84 ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের এখানে বের হলো 84। যখন 84 আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বেরিয়ে গেল, তখন আমাদের আগে n টাকে আইডেন্টিফাই করতে হবে। n হচ্ছে আমাদের তাহলে 84, 84 সমান হচ্ছে তাহলে n/2 তাহলে n/2 হচ্ছে গিয়ে 84/2, 84/2 করলে হয় 42 তাহলে 42 টা কোথায় আছে? 30 থেকে 60 এর মধ্যে আমার এখানে 42 আছে। 30 থেকে 60 যে শ্রেণীটি আছে, সেই শ্রেণীটি হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীর আমার প্রয়োজন হচ্ছে প্রথমে L প্রয়োজন। তাহলে n/2 আমার এখানে 42 বেরিয়ে গেল। তাহলে আমার প্রয়োজন হচ্ছে L। L টা হচ্ছে আমার এখানে মধ্যমা শ্রেণীর যে শ্রেণী দৈর্ঘ্য সেটা হচ্ছে H। তাহলে H টা হচ্ছে গিয়ে 60 থেকে 30 বাদ দিলে হবে সেটাও হবে 30। এবার আমাদের দরকার হচ্ছে ফ্রিকোয়েন্সি F। যে মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত? তাহলে মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সিটা আমার এখানে 30 আছে এবং তারপরে দরকার CF। যে মধ্যমা শ্রেণীর যে আগের শ্রেণী আছে তার ক্রমযৌগিক পরিসংখ্যা কত? তাহলে সেটা হচ্ছে আমার CF, সেটা হচ্ছে আমার এখানে 40। তাহলে আমি সরাসরি মধ্যমাতে ফর্মুলা ফেলছি। তাহলে ফর্মুলায় ফেললে জিনিসটা দাঁড়াচ্ছে মধ্যমা সমান তাহলে মধ্যমা সমান দাঁড়াবে L প্লাস n/2 মাইনাস CF বাই FH। তাহলে এখানে L হচ্ছে আমার 30 প্লাস n/2 হচ্ছে আমার এখানে 42 মাইনাস CF টা হচ্ছে আমার এখানে 40, F টা হচ্ছে 30 আর H টা হচ্ছে আমার এখানে তাহলে 30 কেটে যাবে এখানে। তো 30 প্লাস 40 42 থেকে 40 বাদ দিলে হচ্ছে 30 তো 32 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তাহলে এই সেটটা কমপ্লিট পুরোপুরি। কারণ আমি পরের যে অধ্যায় অঙ্ক আছে সেটা আমি করাচ্ছি না। এই সেটের পুরো সমাধানটা তোমাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে জানাও।
আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি সেটা পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। কারণ এরপরে অজাইব অঙ্কন যে কোয়েশ্চেন আছে সেই অঙ্কটা আমি বাদ দিয়ে দিচ্ছি আপাতত। যদি তোমাদের কারো অজাইব অঙ্কনের শেখার প্রয়োজন থাকে তাহলে তুমি আমাদের জানাবে কমেন্ট বক্সে। তাহলে আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে সেটা বলে দেব। এবং ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের যে সেট আছে তার সমাধানের জন্য আরো বেশি করে চ্যানেলটাকে শেয়ার করো। যেন আমি ভিডিও বানাতে যেন উৎসাহ লাভ করি। এবং যারা একটু অঙ্কে দুর্বল আছে বা এবিটি এর সলিউশন খুঁজে বেড়াচ্ছে তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। এবং পুরো সমাধান যে আমি করে দিলাম তার মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে তা আমাকে কমেন্ট বক্সে জানাও। বা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংকে জয়েন করে টেলিগ্রামে বলতে পারো আমাকে। ম্যাথমেটিক্স ছাড়াও আরো অন্যান্য সাবজেক্টের সলিউশন নিয়েও খুব আমি তাড়াতাড়ি আসছি। তার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সব ১ম এ যেন তোমার কাছে পৌঁছে যায়।